তোমরা শুনছো 86.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। হ্যাঁ, মানছি আমি লেট করেছি, খুবই দেরি করেছি, কিন্তু আমি কিন্তু লন্ডনে যাইনি, বাড়িতেই আছি। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে এতটা দেরি হলো। তবে আজকে নিরাশ করব না। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জ্যাকিউ লোন্তুর লেখা লাভক্রাফটিয়ান হরর জলবিম্ব। জ্যাকিউ লোন্তু ব্যক্তিগত জীবনে আইনের মতন রসকসীন বিষয় নিয়ে পড়াশোনা করার কারণে মানসিক মুক্তির উপায় হিসেবে বেছে নিয়েছিলেন কল্পনার জগৎকে। 2015 সালে ফেসবুকে ফ্যান্টাসি সিরিজ ডক্টর গ্রিফিনো নিয়ে লেখালেখিতে আগমন। তারপর লিখেছেন বেশ কিছু ফ্যান্টাসি, হরর ও সাইকো গল্প। প্রতি বছর অমর একুশে বইমেলায় বিভিন্ন গল্প সংকলনে তার লেখা গল্প স্থান পায়। 2021 সালে তার লেখা প্রথম স্টিমপাঙ্ক উপন্যাস প্রকাশ পেয়েছে, ধোঁয়াশা। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে তোমরা গল্প বইটা সংগ্রহ করতে পারো। আজকের গল্প পাঠে আমি আরজে সৃজন। তো শুরু করা যাক আজকের গল্প, জ্যাকিউ লোন্তুর লেখা লাভক্রাফটিয়ান হরর জলবিম্ব। মুরগির কাটা মুন্ডুটা আমার মুখের সামনে উঁচিয়ে ধরে কাউসার বলল, দেন স্যার, কি অবস্থাটা করছে আপনার বিলাই। ওর চোখে দুঃখবোধ প্রবল, কিন্তু যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে সে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখের সামনে রক্তাক্ত মুরগির মাথা দেখলে স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। আমার পোষা বেড়াল মিনু কাউসারের খোয়ার থেকে মুরগির বাচ্চা চুরি করে সেটাকে খেয়েছে। ওর ছিন্ন ভিন্ন দেহটা উঠোনে পড়ে আছে। আমি মানিব্যাগটা হাতে নিয়ে দ্বিধান্বিত অবস্থায় বসে আছি বিছানায়। কাউসারের মুরগির জন্য ক্ষতিপূরণ দেব কিনা ভাবছি। নিজের পোষা প্রাণীর কোনো ক্ষতি হলে কেমন লাগে সেটা আমি জানি। আর যদি কেউ আমার মিনুকে ওভাবে মারত, তাহলে তাহলে আমিও কাউসারের মতনই কষ্ট পেতাম। আমি এসেছি ইসলামপুরে। যমুনা নদীর ভাঙন প্রতিরোধের জন্য যে বাঁধ নির্মাণ প্রকল্প হয়েছে তার প্রধান হিসেবে। স্রোতস্বিনী যমুনা গ্রামের পর গ্রাম গ্রাস করে নিচ্ছে। জনজীবন খুবই বিপর্যস্ত এখানে। আপাতত পাতলা কম্বলের মতন বস্তায় বালি ভরে নদীতে ফেলে প্রাথমিকভাবে সমস্যাটা দূর করার চেষ্টা হচ্ছে। পরে সরকারের পক্ষ থেকে বড় ধরনের অনুদান এলে পাইলিং করে কংক্রিটের বাঁধের ব্যবস্থা হতে পারে এখানে। অবশ্য যদি উচ্চপদস্থ কর্মকর্তারা টাকাটা সীমিত পরিসরে মেরে না দেন তবেই। এখানে ডাকবাংলো জাতীয় কিছু থাকবে না, এটা স্বাভাবিক। তার ওপর থাকার হোটেলও কোথাও নেই। তাই আমার অবস্থান কর্মচারী কাউসারের বাড়িতে পেইন গেস্ট হিসেবে। আমি একা মানুষ, সঙ্গী বলতে ওই বেড়াল মিনু। ও যে আমাকে আজ এমন বিব্রতকর অবস্থায় ফেলবে সেটা ভাবিনি। কিন্তু শিকারী প্রাণীকে দোষটাই বা কিভাবে দেই? হাতের কাছে শিকার পেলে মেরে খাবার স্বভাবটা তো ওদের মজ্জা কত। বিকেলের দিকে বাঁধ থেকে কয়েক কিলোমিটার দূরে একটা চরে যেতে হবে স্রোতের গতি নির্ণয়ের জন্য। চরের নাম কালীর চর। এখানে কোনো এককালে কালী মন্দির ছিল, কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে সেটাও বিলীন হয়ে গেছে যমুনায়। কিন্তু দেবীর নামটা সেখানেই রেখে গেছে। কালীর চরে পৌঁছে মনে হলো একটা বিচ্ছিন্ন দ্বীপে চলে এসেছি। চরের আয়তন খুব বেশি নয়, কিন্তু নানা জাতের ঘাস, কাশবন আর বালির উঁচু উঁচু ঢিবি পুরো এলাকাটাকে একটা অপার্থিব জগতে পরিণত করেছে। নদীর পাড়ে স্রোতের জল এসে আছড়ে পড়ছে ঠিক সমুদ্রের মতন। ঘাটের কাছেই মহিষ পালা হয়। যারা মহিষ পাহারা দেয় তারা একটা ছোট ঘর বানিয়ে নিয়েছে সেখানে থাকবার জন্য। সেই ঘরের মাপ বড়ই অদ্ভুত। চারিদিকে মহিষ বেঁধে রাখার জন্য খুঁটি পোতা আছে। ঘরের টিনের চাল একটা মানুষের বুক সমান উঁচু। ঘরের একপাশে সম্পূর্ণ খোলা, শুধু কোনো মতে মাথা নিচু করে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে সেই ঘরে। বালির ওপর চটের বস্তা বিছিয়ে
সেখানেই দুজন লোক হাঁ করে ঘুমোচ্ছে। ঘরের চারপাশে গোবরের উৎকট গন্ধ তাদের নাকে যাচ্ছে বলে মনে হলো না। শান্তির ঘুম। আমাকেও আজকে এই জায়গাতে থেকেই কাজ করতে হবে। কাজেই দুর্গন্ধ সহ্য করা ছাড়া গতি নেই এখানে। যদিও চারিদিকে অফুরন্ত বাতাসের আনাগোনা থাকায় কিছুটা বাঁচা যাবে এই গন্ধের প্রকোপ থেকে। কাজ সারতে সারতে সন্ধে নেমে এলো। সূর্য যমুনার জলে ডুব দেবার প্রস্তুতি নিচ্ছে। যন্ত্রপাতি নৌকোয় তুলে দেব এমন সময় মনে হলো, একটা রাত কি এখানে থেকে যাওয়া যায়? গত কয়েকদিন একটানা কাজ করে গেছি। ক্লান্তি দূর করবার জন্য এর চেয়ে সুন্দর জায়গা হয়তো আর পাওয়াই যাবে না। সন্ধ্যার আগের মুহূর্তের আলোয় অপরূপ লাগছে এই চর। কয়েক ঘন্টা অপেক্ষা করলেই চাঁদের আলোয় ধুয়ে যাবে এই ভাসমান জমিন। কাউসারকে ব্যাপারটা জানাতে ওর চেহারায় বিরক্তি ছড়িয়ে পড়ল, কিন্তু সঙ্গত কারণে সেটাকে লুকিয়ে ফেলেই সে বলল, থাকেন স্যার, আজ রাইতে খাওনের ব্যবস্থা করতেছি। আর কিছু লাগবো? আমি চরের মাঝখানে সবচেয়ে বড় বালির ঢিবিটা দেখিয়ে দিয়ে বললাম, কাউসার বলছি, ওখানে কি চটের বিছানা করা সম্ভব? হ্যাঁ, একটাই তো রাত, ঘুম না হলেও সমস্যা নেই, রাতটা ওখানেই বসে কাটিয়ে দিতে চাই। কাউসার বলল, আচ্ছা, দেহি। এই বলে মহিষের পাহারাদারদের সাথে কথা বলতে চলে গেল সে। ওরা ইতিমধ্যে ঘুম থেকে উঠে গেছে। আমি বালির ঢিবিটার দিকে তাকালাম, আর তাকাতেই চমকে উঠলাম। মনে হলো ঢিবির ওপরে একটা কালো কুচকুচে চারপে প্রাণী পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। সেটা কুতকুতে তার চোখ অন্ধকারে ঝলমল করছে, যেন বিশালাকার এক শেয়াল বা কুকুর গোছের কোনো প্রাণী আক্রমণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। আমি ভয়ে পিছিয়ে আসতেই কাউসারের সঙ্গে ধাক্কা খেলাম। কি হয়েছে স্যার? কাউসারের গলায় এবার খানিকটা উৎকণ্ঠা। আপনার থাকার লাইগা সুন্দর ব্যবস্থা হয়েছে। খাওনের লাইগা মহিষের ব্যাপারীরে কিছু টাকা দিলেই ওরা রাইন্দা বাইরা দিব। শটের বস্তাটাও আনতে পাঠাইছি। ওই দেখেন, আরো দুইজন ব্যাপারী মহিষ লইয়া ফিরতাছে। বলে যে বালির ঢিবির দিকে আমি তাকিয়ে ভয় পেয়েছিলাম ওদিকে দেখিয়ে দিল সে। দেখলাম ঢিবির ওপর থেকে মহিষের পাল নিচে নেমে আসছে, সাথে সাথে সম্ভবত দুজন লোক। আমি কি তাহলে মহিষ দেখে ভয় পেলাম? নিজের বোকামির জন্য নিজেরই হাসি পেল। আবছা আলোয় ভুল দেখেছি, এতে আর সন্দেহ রইল না। কাউসারকে আর কিছু বললাম না। রাতে খাবার আগে দুজন ব্যাপারী আর পাহারাদারদের সাথে আলাপ হলো। কলিম আর ছলিম ব্যাপারী মহিষ পালে, আর পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সত্তর আর কাসমকে। আজ ব্যাপারীরা এসেছিল সব কেমন চলছে সেটা দেখার জন্য। রাত্রেবেলা একসাথে খেয়ে কলিম আর ছলিম ওপারে নিজের গ্রামে ফিরবে। রাতের রান্নাটা চমৎকার হয়েছে। কাসেমের হাতের রান্না। শিউলি ফুলের মতন দেখতে প্লেট ভর্তি ভাত, ঢেঁড়স ভাজি, গোল করে কাটা বেগুন বড়া আর কালো জিরার ভর্তা। তৃপ্তি করে খেয়ে বসতেই কিছুক্ষণের মধ্যে এলো কড়া লিকারের র চা। এই চরে এতটাও আশা করিনি। সম্ভবত কাউসার ব্যবস্থা করে দিয়ে গেছে। আমি চা শেষ করে কাউসারকে বললাম, চলো কাউসার, ঢিবিটার দিকে যাওয়া যাক। চটের বস্তা, চার্জার লাইট, চিড়ের বয়াম আর একটা জলের বোতল নিয়ে কাউসার হাঁটতে লাগলো আমার পিছু পিছু। আমার কোনো রকম সাহায্য সে গ্রহণ করল না। ব্যাপারীদের নৌকোর ইঞ্জিনের শব্দ ভেসে এলো কানে। ওরা চলে যাচ্ছে। পেছনে তাকিয়ে একবার দেখে নিলাম আমি। পাড়ে উৎসুক ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছে সত্তর আর কাসেম। যেন কিসের একটা অপেক্ষা ওদের চোখে, যেন কিছু একটা হতে চলেছে। বালির ঢিবিতে উঠতে গিয়ে মনে হলো পাহাড়ে চড়ছি।
চারপাশের ঘাসের সমারোহ, সেগুলো চাঁদের মুহুর্মুহ আলোয় কালচে দেখাচ্ছে। তীব্র বাতাসে ঘাসের বনে একটা চাঞ্চল্য দেখা গেল। মনে হলো ওরা জড়ও নয়, জীব। রাত বাড়লেই ওরা দুলতে দুলতে এগিয়ে আসবে এই ঢিবিতে, অযাচিত অতিথিদের সাদরে গ্রহণ করবার জন্য, অথবা চটের বস্তা বালিতে বিছিয়ে বসলাম। কাউসার আমাকে কেন্দ্র করে চারিদিকে পাইচারি করছে। কেমন একটা অস্থির ভাব ওর মধ্যে। আমি আলাপ শুরু করবার জন্য ওকে বললাম, আচ্ছা, এই চরে কেউ থাকে না কাউসার? থাকতো স্যার, সর ডুইবা যাওনের ভয় ওরা চইলে গেছে। আর এইখানে তো কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে। তারপর আবার বলল, আমগো দাদা জমি আছে ওইখানে, কিন্তু কিন্তু ওরা আমাদের দখল নিতে দেয় না, খালি ভয় দেখায়। চরের এইসব অস্থায়ী জমি নিয়ে প্রচুর ঝগড়া বিবাদ হয় শুনেছি। কাউসারের দাদার জমিও নিশ্চয়ই সেই রকমই কারো হাতে পড়েছে। তাই ওই ওরাটা কে সেটা জানতে চেয়ে আরও পুরনো ক্ষত তাজা করতে চাইলাম আমি। নদীর বাতাসে ক্ষুধা আর ঘুম বাড়ে খুব দ্রুত, সেটা হাড়ে হাড়ে আজকে টের পাচ্ছি। কিছুক্ষণ যেতে না যেতেই ঘুমে ঢুলতে লাগলাম আমি। কখন যে গা এড়িয়ে দিয়েছি টেরই পাইনি। কাউসার আর আমাকে ডাকেনি। শিয়ালের ডাকে ঘুম ভাঙল। হুট করে ঘুম ভাঙলে যা হয় আর কি, অচেনা জায়গায় কোথায় আছি বুঝতে সময় লেগে গেল। চোখ কসলাতে গিয়ে পড়লাম বিপদে। হাতে বালি ছিল, চোখে খচখচ করছে, জলও ঝরছে। কিন্তু এই বিচ্ছিন্ন জায়গায় শিয়াল এলো কোত্থেকে? ভুল ডাক শুনলাম নাকি? ভাবতে ভাবতেই শুনলাম কুকুরের ডাক। যেন শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে ওর ডাক থামিয়ে দিল সে। তারপর তারপর বিড়ালের ডাক। বিড়ালের ডাক শুনেই মনে পড়ল আমার বিড়াল মিনুর কথা। মিনুকে একা রেখে এসছি। এতক্ষণ পরে মনে পড়ল আমার। নিজের কথা ভাবতে গিয়ে ওর কথা বেমালুম ভুলে গেলাম কি করে। নিজেকে সান্ত্বনা দিলাম এই মনে করে যে এক রাতে ওর হয়তো কোনো ক্ষতি হবে না। ভোর হলেই নৌকোর ব্যবস্থা করে আমাকে ফিরতে হবে। মনের ভেতরটা কেমন যেন হয়ে গেল। সন্ধ্যার ওই প্রকৃতি প্রেম এক ঘুমেই হাহাকারে পরিণত হলো। কাউসারকে আশেপাশে কোথাও দেখলাম না, পাড়ে গেছে বোধহয়। সনসনে বাতাসটা বন্ধ হয়েছে এখন। কেমন একটা থমথমে ভাব চারিদিকে। ঢিবির চারপাশে ঘাসের মধ্যে যেই দুলুনি দেখেছিলাম তাও যেন থেমে গেছে প্রায়। ঝড় উঠবে নাকি? হতেও পারে। ঢিবির ওপর দাঁড়িয়ে ভিজতে অবশ্য মন্দ লাগবে না, কিন্তু বিদ্যুৎ চমকালে সমস্যায় পড়ে যাব। বাজ পড়ার শব্দ আমি একদমই সহ্য করতে পারি না। পকেটে মোবাইল আছে, ঝড় আসার আগে এটাকে পাড়ের ঘরে রেখে আসতে হবে। আমি ধীরে ধীরে নামতে লাগলাম বালির ঢিবি থেকে। ঘুমের ঘোরে কিনা জানি না, মনে হলো অনেক উঁচু জমি থেকে নামছি। পায়ের তলার বালি হঠাৎ যেন শক্ত হয়ে গেছে, একদম একদম পাথরের মতন। পথ যেন শেষই হতে চাইছে না। আর একটা ব্যাপার চোখে পড়ল, পুরো বালির ওপর যেন একটা বাহারি নকশার আবির্ভাব ঘটেছে, কিন্তু কিন্তু সেগুলো স্পষ্ট না। বগুড়ার মহাস্থানগড়ের যে বেহুলার বাসর ঘরের মতন চৌকো খোপ আছে, ঠিক সেই রকম খোপ আমার চোখের সামনে তৈরি হলো। নিমেষে বালি দিয়ে সেটা পূর্ণ হয়ে গেল। আমার প্রতি পদক্ষেপে ঢিবির বালির নকশা বদলাচ্ছে, আর যতই নিচে নামছি ঠিক ততটাই যেন ঢিবিটা ওপরে উঠে যাচ্ছে। নিজেকে নেশাগ্রস্ত মনে হলো। মহিষের ব্যাপারীরা কি খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল নাকি? ওদের কি এত সাহস হবে? আমি নিরুপায় হয়ে লাফ দিলাম ঢিবি থেকে। অনেক উঁচু থেকে লাফ দিলে যেমন ছিটকে পড়ে মানুষ, ঠিক তেমনই অনুভূতি হলো। প্রায় উড়ে এসে পড়লাম ঘাসের ওপরে। ভাগ্য ভালো ব্যথা পাইনি। ঘাস পেরোলেই ঘরটা। লম্বা ঘাসের ওপারেই সত্তার, কাসেম আর কাউসারকে দেখা যাবে।
এখন রক্ত মাংসের মানুষের দেখা পাওয়ার আগ পর্যন্ত আমি আমি স্বস্তি পাবো না। পাড়ে এসে দেখি কাউসার উদাস ভঙ্গিতে নদীর দিকে তাকিয়ে আছে। আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। পেছনে না তাকিয়েই সে বলল, নতুন কিছু দেখছেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালিতে নকশা, কিন্তু কিন্তু নতুন কিছু মানে? খানিক দম নিয়ে আমি বললাম, প্রথম যখন ওই ঢিবিটির দিকে তাকাইলেন কিছু দেখেন নাই? নির্লিপ্ত গলায় উত্তর দিল কাউসার। আমি বললাম, দেখেছি, দু পায়ে ভর করে দাঁড়িয়েছিল কিছু কিছু কুকুরের মতন প্রাণী। পরে বুঝেছি সেটা মহিষ ছিল, দেখার ভুল। কিন্তু কিন্তু তুমি কিভাবে জানলে? তখন কি তুমিও দেখেছো? আমগো নতুন কইরা কিছু দেখতে হয় না। আপনি মহিষ দেখেন নাই, দেখছেন বিপদ। বিপদ? বিপদ মানে কি ছিল ওটা? কোনো হিংস্র প্রাণী থাকে নাকি এই চরে? কি জানি, যারা অন্য প্রাণী ধইরা খায় তারা কি হিংস্র? এই যে দেখেন, এই মহিষগুলার শুধু মাথা খাইছে, শরীরটা রাইখা দিছে এখানে। দেন দেন, ওই দেন। আমি এতক্ষণে লক্ষ্য করলাম পাড়ের খুঁটিগুলোর সাথে মহিষগুলোর গলা দড়ি দিয়ে বাঁধা, কিন্তু কিন্তু গলার ওপরের অংশে বাঁকানো শিংসহ যে মাথাটা থাকে সেটা নেই। তার বদলে ফাঁপায় একটা নলের মতন দেখাচ্ছে তাদের গলা। যেন যেন এইটাই স্বাভাবিক, জন্ম থেকে ওদের মাথা নেই। ঠিক যেন সকালে মিনুর আক্রমণে কাউসারের মুরগিটার যে অবস্থা হয়েছিল ঠিক তেমন। পার্থক্য শুধু এর মাথা নেই আর ওর শরীর ছিল না। মহিষগুলোর লেজ নড়ছে, শ্বাস প্রশ্বাসের শব্দও যেন টের পাওয়া যাচ্ছে। আমি ভয়ার্ত অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইলাম। কাউসারের আবোল তাবোল কথা হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু চোখের সামনে যে মুন্ডহীন জীবিত মহিষ আমি দেখছি সেগুলোর ব্যাখ্যা কি? কাউসার এবার ঘরের দিকে মুখ ফিরিয়ে হাঁক দিল, সাত্তার ভাই, ব্যাপারীগণ নাও আবার ফিরে আইতাছে। ছালিম আর কালিম ব্যাপারের নৌকো এদিকে ফিরে আসছে, কিন্তু ইঞ্জিন বন্ধ। স্রোতে দুলতে দুলতে হাল ছাড়া নৌকোর মতন ভেসে এসে তীরে ঠেকল নৌকোটা। কাউসার আর আমি এগিয়ে গেলাম সেদিকে। আর গিয়েই আমার মূর্ছা যাবার জোগাড় হলো। ছালিম আর কালিম ব্যাপারী ফিরে এসছে ঠিকই, কিন্তু এ কী অবস্থা ওদের? দুইজনের গলার উপরে মাথা বলে যে বস্তুটা থাকার কথা সেটা নেই। কিন্তু কিন্তু তারা সোজা হয়েই বসে আছে। নৌকা পাড়ে এসে ভেড়ার সাথে সাথেই ওরা ধীরে সুস্থে নেমে এলো ঘাটে। শুধু চলনের সামান্য একটু মাতালের ভাব, এছাড়া আর কোনো সমস্যা নেই। আমি ছিটকে পেছনে সরে এলাম আর পিছিয়েই ধাক্কা খেলাম সত্তরের সাথে। আর স্পষ্ট চাঁদের আলোয় আমার চোখ যদি ভুল না হয়, দেখলাম সত্তরের ধরেও মাথা নেই। পেছনে কাসেমেরও একই অবস্থা, শুধু ওদের পোশাকটা আমার পরিচিত। না হলে এই অবস্থায় ওদের চেনা যেত না কোনোভাবেই। কোনো রক্তপাত নেই, শুধু শুধু ফাঁপা একটা গহ্বর সেখানে। আমার মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, মাথার পেছনের দিকে প্রচণ্ড ব্যথা করছে। কাউসারের দুই কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে দিলাম আমি। পাগলের মতন চিৎকার করে উঠলাম, এসব কি হচ্ছে কাউসার? কি হচ্ছে এগুলো? কাউসারের মধ্যে কোনো চাঞ্চল্য নেই, যেন এইসব দৃশ্য সে রোজই দেখে। তারপর খানিক বাদে ধীরে ধীরে কাউসার মুখ খুলল। শুরু হলো নদীতে ভাসমান চরের একটা অজানা কাহিনী, যা গুছিয়ে বললে অনেকটা এই রকম শোনাবে। নদীতে ভেসে ওঠা চরগুলো দেখলে আমরা মনে করি নদীর জল নিচে নেমে গিয়ে পলি মাটি জমে উঠেছে। এই চরের নিচের মাটি যথেষ্ট মজবুত, তাই স্রোতে ভেঙে জলে ডুবে যাচ্ছে না। কিন্তু সব চর আসলে চর নয়। সব চরের নিচের মাটি গাছের শিকড়ের মতন নদীর তলে আটকে থাকে না,
কিন্তু কিছু কিছু চর কচুরিপানার মতন ভেসে থাকে জলের তলায়, কোনো রকম মাটির স্পর্শ ছাড়া। আয়তনে বড় হওয়ায় এদের ধীর গতির নড়াচড়া সহজে বোঝা যায় না। কিন্তু এই ধরনের অদ্ভুত চর সৃষ্টি হওয়ার মানে কি? এগুলো কি আদৌ সাধারণ বালির চর? না, স্বাভাবিক চর মনে হলেও এগুলো আসলে চর নয়। অন্তত এই চরের বালি বা মাটির সাথে এই যমুনা পাড়ের অন্যান্য চরের সাথে কোনো মিল নেই। প্রকৃত গ্রামের মানুষ না হলে এই সূক্ষ্ম পার্থক্য কেউ ধরতে পারবে না। কিন্তু পার্থক্য ধরা পড়ে অন্তত 20 বছর পর পর। গ্রামের মানুষ এই ঘটনার নাম দিয়েছে চরডুবি। এক রাতের মধ্যে পুরো চর লোপাট হয়ে যায়। যদিও নদী ভাঙন শুরু হলে চরের পর চর এক রাতে নদীগর্ভে মিশে যাওয়াটা খুব একটা কোনো অলৌকিক ব্যাপার নয়, কিন্তু চর ডোবার আগে অন্তত কিছু সংকেত দেয় তারা। চরে যারা গরু, ছাগল, ভেড়া পালে এবং সেগুলোকে চড়িয়ে বেড়ায়, তারা বিপদ আঁচ করতে পারলে সেগুলোকে নিয়ে চর থেকে দূরে নিরাপদ স্থানে অর্থাৎ তাদের গ্রামে ফিরে যায়। হঠাৎ কলা গাছের ভেলার মতন কোনো চরকে ডুবতে দেখা যায়নি কোনোদিন। চরের চারিদিকে ধীরে ধীরে ভাঙন ধরে, মাটির চওড়া দলা নদীর জলে হুমড়ি খেয়ে পড়ে ঝপাত করে। কিন্তু চর ডুবি হলে সব হয় চোখের নিমেষে। চরে তখন যেসব মানুষ বা পশু পাখি থাকে তারা আর কেউ ফিরতে পারে না, তাদের লাশ পর্যন্ত পাওয়া যায় না। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এর পেছনে আসলে কি রয়েছে। কিন্তু আজ মুন্ডহীন মহিষের পাহারাদাররা মানে সত্তর আর কাসেম কাউসারকে জানিয়েছে যে তারা মুক্তি পেয়েছে। খুব শিগগিরই এই চর ডুবে যাবে যমুনায়, কিন্তু ভেসে উঠবে অন্য কোনো এক জগতে, যেখানে যেখানে উপাসনার অভাব বোধ করছে এক পরম সত্তা, যাকে দেখতে হলে স্বাভাবিক মানুষের দেহটা ধীরে ধীরে পাল্টে ফেলতে হয়, যার শুরুটা হয় মাথা কেটে ফেলার মাধ্যমে। মস্তক বিচ্ছিন্ন করে ফেলার এই প্রক্রিয়ায় কোনো ব্যথা নেই, নেই কোনো রক্তপাত। দেখার জন্য চোখ না থাকলেও দেখা যায়, শ্রবণের জন্য কানের দরকার পড়ে না, ভাবের আদান প্রদানের জন্য ষড়যন্ত্রের প্রয়োজন পড়ে না। সেই জগতের পালনকর্তা চান যে তার জগতে মানুষ তো থাকবে, কিন্তু মানুষের স্বাভাবিক অবয়বে নয়, বিকৃত কোনো এক আকৃতিতে, যেন যেন তাদের মানুষ বলে চেনার কোনো উপায় না থাকে। এবং প্রাণীদের বেলাতেও সেই একই নিয়ম। কথা শেষ হতেই কাউসারের মাথাটা নিচে নেমে আসছিল। আমি বোধ করলাম আমার ঘাড়ে এক ধরনের শান্তিময় শিরশিরে ভাব। একটা একটা বিশাল আকার কুকুর জাতীয় প্রাণী আমার মাথাটাকে কামড়ে খুলে নিচ্ছে যেন। মঙ্গল গ্রহকে ইচ্ছে করলেই মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা যাবে, এটা খুবই পুরাতন ধারণা। সম্প্রতি মানুষ জানতে পেরেছে অবিকল পৃথিবীর মতন আরও গোটা কয়েক গ্রহ আছে সৌরজগতে। সঠিক হিসেব করে বলতে গেলে পৃথিবীর অনুরূপ মোট 3টি গ্রহ সৌরজগতে আকাশগঙ্গা ছায়াপথেই ঘুরে বেড়াচ্ছে। এমনকি এদের প্রত্যেকের সাথে চাঁদের মতো নিজস্ব উপগ্রহও আছে। বিজ্ঞানীরা নভোচারীদের 3টে দলকে উন্নত মানের স্পেসশিপ করে 3টে গ্রহে পাঠিয়েছেন গবেষণার জন্য। পৃথিবীর জনসংখ্যা বাড়লেও তখন আর দুশ্চিন্তা করতে হবে না, চাইলেই বাড়তি মানুষ পাঠানো যাবে সেই সব গ্রহগুলোতে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে এক্সপ্লোরিং রিফ্লেক্টিং আর্থ। কিন্তু প্রথম দুটো নভোযান কোনো রকম বিপদ সংকেত বা সংবাদ জানানোর আগেই মহাশূন্যে হারিয়ে যায়। শুধুমাত্র তৃতীয় মহাকাশযান ধ্বংস হবার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হবার ঠিক আগের মুহূর্তে কিছু ভয়ানক তথ্য আমাদের জানিয়ে যায়। তারা বলেছিল, পৃথিবীর মতন দেখতে এই গ্রহটাতে পৃথিবীর প্রাণীদের মতন প্রাণীও আছে, কিন্তু তাদের কারো ধরেই মাথা নেই।
তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি RJ সৃজন সাইনিং অফ।